হ্যালো সবাইকে, ওয়েলকাম টু WBPSC ওয়ালা। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা ডিসকাস করব ইউনিয়ন এবং টেরিটরি নিয়ে আজকে আমরা ডিসকাশনটা শুরু করব। তো আগের দিনকে মনে আছে তোমাদেরকে আমি প্রস্তাবনা প্রিয়াম্বল পড়িয়েছিলাম। তো আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ইউনিয়ন এবং টেরিটরি, এই সংক্রান্ত আমরা আলোচনা করব। আচ্ছা চলো তাহলে আমরা বেশি দেরি করছি না, আজকের তাহলে ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, মাথায় রাখবে একটা কথা শুরু করার আগে জাস্ট বলে দিই, ইউনিয়ন এবং টেরিটরি আর্টিকেল 1 থেকে আর্টিকেল 4 পার্ট 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু এই যাবতীয় কথাবার্তা বলছে, যাবতীয় আলোচনা কিন্তু করছে, ঠিক আছে? আচ্ছা, পার্ট 1 এর তাহলে আর্টিকেল 1 কি বলছে ইউনিয়ন টেরিটরির ব্যাপারে দেখে নি। তাহলে আর্টিকেল 1 বলছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। এবার লক্ষ্য করো এখানে কিন্তু ইউনিয়ন অফ স্টেট কথাটাকে ইউজ করা হয়েছে, কিন্তু দেখো টেকনিক্যালি আমরা একটা যুক্তরাষ্ট্র কাঠামো কান্ট্রি, ফেডারেল স্ট্রাকচারাল একটা কান্ট্রি। তো আমাদের যেটা আসা উচিত মানে যেটা দেওয়া উচিত আর কি, সেটা হচ্ছে ফেডারেশন অফ স্টেট। ফেডারেশন অফ স্টেট এই শব্দটা কিন্তু আমাদেরকে দেওয়া উচিত, ঠিক আছে? কিন্তু আমাদের ফেডারেশন অফ স্টেট কথাটার কিন্তু উল্লেখ নেই, আমাদের এখানে উল্লেখ রয়েছে ইউনিয়ন অফ স্টেট। তাহলে আচ্ছা, কেন আমরা ফেডারেশন অফ স্টেট কথাটাকে ইউজ করিনি, ইউনিয়ন অফ স্টেট কথাটা ইউজ করেছি, তার দুটো ব্যাখ্যা ডক্টর BR আম্বেদকর কিন্তু দিয়েছে। প্রথম সেটা হচ্ছে ভারতের মানে আমাদের যে রাষ্ট্র, ভারত যে রাষ্ট্র ইন্ডিয়ান ইউনিয়ন, সেটা কিন্তু সমস্ত রাজ্যগুলো একসাথে এসে তারপরে একটা চুক্তির মাধ্যমে ভারত রাষ্ট্র কিন্তু তৈরি হয়নি। মাথায় রাখবে এখানে আমেরিকার সাথে কম্পেয়ার করা যায়। আমেরিকাতে 50টা রাজ্য তারা একসাথে এসছে, একটা চুক্তি করেছে এবং চুক্তির সাহায্যে ইউনাইটেড স্টেটস তৈরি করেছে। কিন্তু খেয়াল রাখবে আমাদের এখানে কিন্তু এরকম কোনো রাজ্যর সাথে কিন্তু কোনো চুক্তি হয়নি। আমাদের ইন্ডিয়ান ইউনিয়ন প্রথমে ফর্ম হয়েছে, তারপরে যে রাজ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ভারতের অংশ হয়েছে। আমরা জানি সেখানে অনেক রাজ্য রয়েছে যারা 1950-এর পরেও কিন্তু ভারতে জয়েন করেছে, পন্ডিচেরি, গোয়া, সিকিম, এইসব রাজ্য। এবং আমাদের ইন্ডিয়ান ইউনিয়ন রাজ্যগুলোর চুক্তির দ্বারা কিন্তু তৈরি হয়। তো যেহেতু আমাদের ইন্ডিয়ান ইউনিয়ন চুক্তির দ্বারা তৈরি হয়নি, এগ্রিমেন্টের দ্বারা তৈরি হয়নি, এজন্যে কোনো রাজ্য ইন্ডিয়ান ইউনিয়ন ছেড়ে কিন্তু বেরোতেও পারবে না। নো স্টেট হ্যাভ দ্য রাইট টু সিসিড ফ্রম দ্য ইউনিয়ন। কোন রাজ্য যদি আজকে ভাবে যে আমি ইন্ডিয়ান ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাব, আমি আলাদা একটা দেশ করব, আমি নিজেকে স্বাধীন করব, করা যাবে না। ইউনাইটেড স্টেটস সেটা করা যেতে পারে। দেখো আজকে আমার আর তোমার মধ্যে যদি কোনো চুক্তি হয়, তাহলে সেই চুক্তি আমি কিন্তু ভঙ্গ করতেই পারি। তো যেহেতু ইউনাইটেড স্টেটসের 50টা রাজ্য একসাথে এসে ইউনাইটেড স্টেটস তৈরি করেছে, তারা কিন্তু চুক্তি ভঙ্গ করতে পারে। চুক্তি ভঙ্গ করা মানে কি? চুক্তি ভঙ্গ করা মানে তারা যদি চায় তাহলে ইউনাইটেড স্টেটস ছেড়ে বেরিয়ে গিয়ে নিজের একটা আলাদা দেশ তৈরি করতে পারে। কিন্তু আমাদের রাজ্য যেহেতু এগ্রিমেন্টে চুক্তির সাহায্যে তৈরি হয়নি, এজন্য কোনো রাজ্য চাইলে ইন্ডিয়ান ইউনিয়ন ছেড়ে বেরোতেও পারবে না। তো এই দুটো কারণের জন্য আমরা এই ফেডারেশন অফ স্টেট কথাটাকে ইউজ করিনি, আমরা ইউজ করেছি ইউনিয়ন অফ স্টেট। এইখানে কিন্তু আমাদের একটা যুক্তরাষ্ট্র কাঠামোর সাথে সাথে আমাদের যে সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি, কেন্দ্রীয়করণের যে ভাবনা, সেটারও কিন্তু একটা প্রকাশ পাওয়া যায়। নেক্সট চলে আসছি আমরা এই আর্টিকেল 1 এ ইউনিয়ন অফ স্টেট বলতে আমরা ভারতের কোন কোন অংশ বোঝাই? তাহলে আমরা বোঝাই টেরিটরিজ অফ দ্য স্টেট। টেরিটরিজ অফ দ্য স্টেট মানে ভারতের মধ্যে কোন কোন রাজ্য আছে। এখন তোমরা জানো ভারতে 28টা রাজ্য রয়েছে। কোন কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চল রয়েছে তার ব্যাপারে, এবং ইন ফিউচার ভারত যদি কোনো জায়গাকে দখল করে বা ভারত যদি কোনো জায়গাকে ইন্ডিয়ার পার্ট করে,
তাহলে সেই জায়গাটাও কিন্তু ইন্ডিয়ান ইউনিয়নেরই অংশ হবে। তাহলে তিনটে জায়গা কিন্তু আমরা ইন্ডিয়ান ইউনিয়নের আন্ডারে ফেলছি। যে কটা টেরিটরি এখন আমাদের ভারতে রয়েছে, কেন্দ্রীয় শাসিত অঞ্চল ভারতে রয়েছে, বা ইন ফিউচার যদি আমরা কোনো টেরিটরিকে অ্যাকোয়ার করি সেই টেরিটরিটাও কিন্তু ভারতের অংশ হবে। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমরা আর্টিকেল 2। আচ্ছা, আর্টিকেল 2 আলোচনা করছে এক্সটার্নাল চেঞ্জেস নিয়ে, মানে ভারতের বাইরের পরিবর্তন নিয়ে। আচ্ছা স্যার, কিরকম পরিবর্তন? দেখো, আজকে মনে করো এখানে একটা টেরিটরি আছে, হ্যাঁ, মনে করো এখানে একটা টেরিটরি আছে। আচ্ছা, এই টেরিটরিটার আমি নাম রাখলাম পন্ডিচেরি। আচ্ছা, এই টেরিটরিটা 1960-এর দশকে কিন্তু ভারতের অংশ ছিল না, কিন্তু আমরা 1962-তে পন্ডিচেরিকে ভারতের অংশ করলাম, তাই তো, মানে অ্যাকোয়ার করলাম। তাহলে এই যে টেরিটরিটা রয়েছে, এই টেরিটরিটা কি বলা হবে? পন্ডিচেরিটা একদম ইন্ডিয়ার অন্তর্ভুক্ত একটা জায়গা, ইন্ডিয়ার অন্তর্ভুক্ত একটা জায়গা। এবং আমরা জানি পরবর্তীকালে পন্ডিচেরিকে আমরা ইউনিয়ন টেরিটরি হিসেবে প্রতিষ্ঠা করি। তার মানে কি স্যার? তার মানে আর্টিকেল 2-তে বলছে যদি কোনো জায়গা সেটা ভারতবর্ষের বাইরে হয়, সেই জায়গাকে ভারত যদি দখল করে বা ভারত যদি অ্যাকোয়ার করে, তাহলে সেই জায়গাটা কিন্তু ইন্ডিয়ান ইউনিয়নের আন্ডারে পড়বে। পার্লামেন্ট চাইলে সেই জায়গাকে রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, বা সেই জায়গাকে কিন্তু ইউনিয়ন টেরিটরি হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। সিকিম অ্যাকোয়ার করার পরে সিকিম অ্যাসোসিয়েট স্টেট ছিল, কিন্তু 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সিকিমকে আমরা কিন্তু পূর্ণ রাজ্যের তকমা দিয়েছি। তার মানে ভারতের বাইরে, কিন্তু এটা ভারতের বাইরে কোনো একটা জায়গাকে যদি আমি দখল করি, সেই জায়গাটাকে আমি যদি অ্যাকোয়ার করি, তাহলে সেটা ভারতের মধ্যে পড়ছে এবং পার্লামেন্ট চাইলে সেটাকে রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করতে পারে বা কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবেও প্রতিষ্ঠা করতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর্টিকেল 3। আর্টিকেল 2 যদি হয় এক্সটার্নাল, ভারতের বাইরের টেরিটরি আমরা যদি দখল করি, আর্টিকেল 3 হচ্ছে ইন্টারনাল চেঞ্জ। আচ্ছা, ইন্টারনাল চেঞ্জ বলতে পার্লামেন্টকে ক্ষমতা দেয়া হচ্ছে, পার্লামেন্ট যদি চায় কোন রাজ্যের বাউন্ডারি পরিবর্তন করতে পারে, একটা রাজ্যকে ভাগ করে আরেকটা রাজ্য তৈরি করতে পারে, একটা রাজ্যের টেরিটরিকে অন্য রাজ্যে জুড়ে দিতে পারে, রাজ্যের নাম পরিবর্তন করতে পারে। আমি ছোট দুটো এক্সাম্পল দিই। যেরকম দেখো, 1956-60 দশকে বম্বে, এই বম্বে যে জায়গাটা রয়েছে এটাকে কিন্তু আমরা দুভাগে ভাগ করছি। গুজরাটি স্পিকিং পিপলদের জন্য ভাগ করা হলো গুজরাট, মারাঠি স্পিকিং পিপলদের জন্য ভাগ করা হলো মহারাষ্ট্র। বা 1966-এ আমরা দেখলাম টেপসু বলে যে জায়গাটা ছিল সেটাকে 4 ভাগ করা হলো। পাঞ্জাবি স্পিকিং পিপলদের জন্য পাঞ্জাব, হিন্দি স্পিকিং পিপলদের জন্য হরিয়ানা, হিলি পিপলদের জন্য হিমাচল প্রদেশ এবং ইউনিয়ন টেরিটরি অফ চণ্ডীগড়। তাহলে দেখছো, অভ্যন্তরীণ যদি কোনো পরিবর্তন করতে হয়, তাহলে সেই পরিবর্তনটা আমি কিন্তু ইজিলি আর্টিকেল 3-তে করতে পারি। রাজ্যের বাউন্ডারি চেঞ্জ করা, একটা রাজ্যের সীমাকে অন্য রাজ্যের সাথে যুক্ত করে দেওয়া, একটা রাজ্যকে ভাগ করে অন্য রাজ্য তৈরি করা, বা রাজ্যের নাম পরিবর্তন করা, এগুলো কিন্তু সবকটাই আমি করতে পারি। ঠিক আছে, আর্টিকেল 3 পার্লামেন্টকে অথরাইজ করছে এই জিনিসগুলো অভ্যন্তরীণ পরিবর্তন করার ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখো আর্টিকেল 3-তে যে অভ্যন্তরীণ পরিবর্তন আমি করব, পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু দুটো বলতে পারো লিমিটেশন রয়েছে। কি লিমিটেশন রয়েছে? প্রথম, আর্টিকেল 3 সংক্রান্ত বিল তুমি যখন পার্লামেন্টে পেশ করবে, পেশ করার আগে রাষ্ট্রপতির অগ্রিম পারমিশন প্রয়োজন। প্রায়র রেকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট ইজ রিকোয়ার্ড। রাষ্ট্রপতির অগ্রিম পারমিশনের প্রয়োজন রয়েছে সেই বিলকে পার্লামেন্টে পেশ করার ক্ষেত্রে। এবং যেই রাজ্যের আমি বাউন্ডারি পরিবর্তন করছি
মনে করো পশ্চিমবঙ্গের একটা জায়গা, কিছু মনে করো না, জাস্ট এক্সাম্পল, হ্যাঁ, পশ্চিমবঙ্গের একটা জায়গা সেটা আমরা বিহারকে দিয়ে দেব, বা পশ্চিমবঙ্গের বিহারের একটা জায়গা সেটা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হবে, বা পশ্চিমবঙ্গকে দুভাগে ভাগ করা হবে, বা পশ্চিমবঙ্গের নাম করে রাখা হবে বাংলা। তাহলে এই যে পরিবর্তন, মানে যেই রাজ্যের অল্টার করা হচ্ছে বা যেই রাজ্যের বাউন্ডারি পরিবর্তন করা হচ্ছে, অন্তত সেই রাজ্যের আইনসভাতে রাষ্ট্রপতি কিন্তু সেই আইনসভাকে জানাবে যে আপনাদের এরকম পরিবর্তন করা হচ্ছে, আমরা এরকম পরিবর্তন করতে চাইছি, আমরা ইন্টারনাল চেঞ্জেস করতে চাইছি, তো আপনাদের আইনসভাকে আমি জানালাম। এবার সেই রাজ্য কি ভাবছে, বা তারা যদি এই চেঞ্জের সাথে সহমত না হয়, রাষ্ট্রপতির কিছু যায় আসে না, পার্লামেন্টেরও কিছু যায় আসে না। মাথায় রাখবে, এটা কিন্তু শুধুমাত্র কিন্তু বলতে পারো যে প্রেসিডেন্ট জানিয়ে দিল ভদ্রতার খাতিরে যে তোমাদের বাউন্ডারি, তোমাদের নাম বা তোমাদের রাজ্যকে আমরা ভাগ করছি, তো সেই আইনসভাকে জানিয়ে দেয়া হলো যে পার্লামেন্ট এরকম কাজ করছে। সেখানে যদি সেই রাজ্য রাজি না হয়, তাহলে কিন্তু পার্লামেন্টের বা রাষ্ট্রপতির কিচ্ছু যায় আসে না। এই জন্য ইন্ডিয়ান ইউনিয়নকে খুব ভালো নামে ডাকা হয়। তাহলে দেখো, ইন্ডিয়ান ইউনিয়ন কিন্তু ডিস্ট্রাক্টেবল না, মানে ভারত অ্যাজ এ রাষ্ট্র কেউ ভাঙতে পারবে না। কিন্তু ভারত যদি চায় তাহলে কোনো রাজ্যকে কিন্তু দুভাগে বা তিন ভাগে বা চার ভাগে ভাগ করতে পারে। তাহলে ইন্ডিয়া ইজ অ্যান ইনডিস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ এ ডিস্ট্রাক্টেবল স্টেট। ঠিক আছে। আর্টিকেল 4, আচ্ছা, এই যে পরিবর্তন, মানে আর্টিকেল 2 এবং 3 তে আমরা যে পরিবর্তনটা করব, সেটা কিন্তু আমরা মাথায় রাখবে সিম্পল মেজরিটিতেই করতে পারি। সিম্পল মেজরিটিতেই করতে পারি, তার জন্য কোন রকম সংশোধনী আইন, অ্যামেন্ডমেন্ট পাস করার দরকার নেই। নো অ্যামেন্ডমেন্ট ইজ নিডেড এটিকে পেশ করার জন্য। আচ্ছা, ইম্পর্টেন্ট একটা জাজমেন্ট মাথায় রাখবে, জাজমেন্টটার নাম হচ্ছে বেরুবাড়ি ইউনিয়ন। আচ্ছা, বেরুবাড়ি হচ্ছে জলপাইগুড়ির কাছের একটা জায়গা, জলপাইগুড়ির কাছের একটা জায়গা। 1958 একটা চুক্তি হয় যেটাকে বলা হয় নেহেরু নুন এগ্রিমেন্ট। এই নেহেরু নুন এগ্রিমেন্টের ভিত্তিতে বেরুবাড়ি যে জায়গাটা, সেটা ভারত তৎকালীন ইস্ট পাকিস্তানকে দিয়ে দেয়। তো দেখো, এটা কিন্তু উল্টো, মানে তুমি ভারতের একটা জায়গা যদি অন্য দেশকে দিতে চাও, সেটা কিন্তু সিম্পল মেজরিটিতে বা সাধারণ আইনে হবে না, তার জন্য কিন্তু সংশোধনী আইন পাস করতে হবে। তো সরকার এটাই করতে চায় যে সিম্পল মেজরিটিতে আমি বেরুবাড়ি জায়গাটাকে পাকিস্তানকে দিয়ে দেব, কিন্তু সুপ্রিম কোর্ট বলে যে না, এরকম করা যাবে না। যেহেতু আপনি আপনার একটা টেরিটরিকে অন্য কান্ট্রিতে দিচ্ছেন, যদি আপনি চেঞ্জ করতেন ইন্টারনাল তাহলে কোনো অসুবিধা ছিল না, আপনি অন্য রাজ্যকে দখল করতেন কোনো অসুবিধা ছিল না, কিন্তু আপনি যেহেতু নিজের একটা জায়গা অন্য দেশকে দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে করতে হবে, সাধারণ আইনে করলে হবে না। এমনকি তোমরা জানো যে 100তম যে সংশোধনী আইন, সেটাও কিন্তু করা হয়েছিল ইন্ডিয়া বাংলাদেশ ল্যান্ড এগ্রিমেন্টের ক্ষেত্রে, যেখানে ভারত যে ছিটমহলের জায়গা সেটা কিন্তু বাংলাদেশকে দিয়ে দিয়েছিল, কিন্তু দেখো সেটাও কিন্তু অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাহায্যে করতে হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তিনটে কমিটির ব্যাপারেও একটু পড়ে রাখা উচিত আমাদের। এইগুলোকে বলা হয় লিঙ্গুইস্টিক কমিটি, মানে ভাষার ভিত্তিতে রাজ্যর মডিফিকেশন করা যাবে কিনা তার জন্য এই কমিটিগুলো গঠন করা হয়। প্রথম কমিটির নাম হচ্ছে এসকে ধার কমিটি, এটা হচ্ছে ফার্স্ট লিঙ্গুইস্টিক কমিশন। এসকে ধার কমিটির রেকমেন্ডেশন রয়েছে যে না, ভাষার ভিত্তিতে রাজ্য ভাগ বা রাজ্যের মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না। এই এসকে ধার রিপোর্টটা ভুল না ঠিক, এটিকে যাচাই করার জন্য ডিসেম্বর 1948 আরেকটা লিঙ্গুইস্টিক কমিটি গঠন করা হয়, যার নাম হচ্ছে জেভিপি কমিটি। কেন নাম জেভিপি কমিটি? তার কারণ 3 জনের সদস্য ছিল, জওহরলাল নেহেরু, বল্লভভাই পটেল, পাতাব্বি সীতারামাইয়া। এরাও কিন্তু এসকে ধার কমিটি রিপোর্টের সাথে সহমত হয় যে না, ভাষার ভিত্তিতে রাজ্যের মধ্যে কোনো রকম মডিফিকেশন অল্টারেশন করা উচিত না। পরবর্তীকালে তোমরা জানো যে সাউথ ইন্ডিয়ান স্টেটরা একটা বিশাল বড় আন্দোলন করে, এবং আন্দোলনের ভিত্তিতে সেন্ট্রাল গভর্নমেন্টকে 1953 গঠন করতে হয় ফয়সাল আলী কমিশন। এর 3 জন সদস্য ছিলেন, ফয়সাল আলী চেয়ারম্যান, কে এম পানিকার এবং এইচ এন কুনজরু। এরা প্রথমবার রেকমেন্ডেশন করে যে হ্যাঁ, ভাষার ভিত্তিতে রাজ্য ভাগ ঠিক না, রাজ্যের মধ্যে পরিবর্তন বা রাজ্যের মধ্যে
অল্টারেশন মডিফিকেশন করা যেতে পারে, কিন্তু ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট, প্রত্যেকটা ভাষার জন্য একটা একটা রাজ্য হবে, এটা কিন্তু তারা রিজেক্ট করে দেয়, ক্যান্সেল করে দেয়। ঠিক আছে, এবং তোমরা জানো যে প্রথম ভাষার ভিত্তিতে ল্যাঙ্গুয়েজ হচ্ছে, মানে প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 1953-তে মাদ্রাসকে আলাদা করা হয়, তেলুগু স্পিকিং পিপলদের জন্য অন্ধ্রপ্রদেশ গঠন করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কিন্তু পার্ট, খুব ভালো করে কিন্তু এইগুলোকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো ছোট্ট একটা তোমাদের বলার ছিল আমার, বেশি এখানে কিছু সেরকম ভাবে বলার নেই। তো ইউনিয়ন টেরিটরি আমাদের ওভার, প্রিয়াম্বল আমাদের ওভার, আমরা নেক্সট ক্লাসে যাব তাহলে ফান্ডামেন্টাল রাইটে। ঠিক আছে, চলো সবাইকে টাটা, আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে।